লেখিকা রিমা বিশ্বাসের রজনীগন্ধার গন্ধ নেই। সানাই বেজে চলেছে, ফুরফুরে হাওয়ায় ফুলের দোলা খাওয়ার মতন মনটাও দুলে দুলে উঠছে আজ সকাল থেকে। বেশ ভালো লাগছে। সানাইয়ের সুর একটা আলাদা আকর্ষণ, একটা উৎসবের ভাব আনে। আজ ওয়েদারটাও ভালো, বাইরে সোনাঝরা রোদ উঠেছে, তাপটা নরম। অনেকদিন পর এতজনের একসঙ্গে হওয়া, বিয়ে বাড়ি মানেই তাই, নইলে আর কে কার বাড়ি যায়। তবে মনটা একটা খুঁতখুত করছে। কাজে কর্মে ব্যস্ততায় তো দিন কাটে চাঁদরেই, স্কুলের চাকরি, মা বাবার দায়িত্ব, তার মধ্যে নিজের জন্য সময় পায় কতটুকু। সেই কবেকার থেকে ঠিক করে রাখা রাঙা কাকার ছেলের বিয়েতে হতে হবে সেরা, তার জন্য কত কি পরিকল্পনা। তার সবটা করতে পারলো? মুখে ডিম লাগানো, চুলে লিকার লেবুর রস দেওয়া কিছুই হলো না। এটা ভাবলেই রাগে গা জ্বালা করছে। চাঁদরে যতই সবকিছু গুছিয়ে রাখুক না কেন, ঠিক সব এলোমেলো হয়ে যাবে। আর যদি কাজের মেয়েটা কামাই না দিত, তবে সব ঠিকঠাক করে আসতে পারত চাঁদরেই। কিন্তু না, তিনি আজই কামাই দিলেন। অগত্যা বাড়ির সব কাজ মেটাতে মেটাতে আর নিজের জন্য সময় পাওয়া গেল না। আর এখানে আসার পর আরেকটা ব্যাপারও ভীষণ বিরক্ত করছে, তা হলো বাসে আসাটা। বাসে উঠবে না করেও টাকার মায়া করতে গিয়ে সেই বাসে ওঠা। এখন মনে হচ্ছে খুব ভুল হয়েছে। বাসে প্রচণ্ড ভিড় ছিল, ভিড়ের মাঝে ঘামে মুখটা কালো কালো লাগছে নিশ্চয়ই, কাজলটাও নিশ্চয়ই ধেবড়ে গেছে। সঙ্গে আয়না নেই, তবে এখানে রাঙা কাকিমার ঘরে গিয়ে ড্রেসিং টেবিলের আয়নায় নিজেকে দেখে নিতে হবে একবার। সিঁড়ির মুখে নীলাঞ্জনার সঙ্গে দেখা হলো, চড়া মেকআপ দিয়ে এসেছে। দেখতে ভালোই লাগছে, কিন্তু অমন চড়া মেকআপ যদি চাঁদরেই দিত। চাঁদরেই দিলে লোকে ফিরে ফিরে তাকাতো। চাঁদরের ঠোঁটে বঙ্কিম হাসি খেলে গেল। চাঁদরে যে দেখতে কতটা সুন্দর তা চাঁদরেই জানে। চাঁদরের চোখটা গিয়ে একবার পড়লো দরজা বরাবর সোজা। পূর্বা গেল, পিসির মেয়ে পূর্বা। চুলটা কেমন সোজা আর ঝলমলে, নির্ঘাত স্ট্রেটনিং করিয়েছে। আর চাঁদরের কিনা চা পাতা লেবুর রসটাই দেওয়া হলো না। নখের ধেবড়ে যাওয়া নেল পলিশের দিকে চোখ পড়তেই মেজাজের পারদ আরেকটু চড়ল। কাল রাতে পড়বে বলে বেমালুম ভুলে গিয়েছিল, আজ সকালে তাড়াহুড়ো করে পড়েছে। শুকোবার আগেই হাতের কাজ মেটাতে গিয়ে নিশ্চয়ই হয়েছে এই সর্বনাশটা। এরকম ধেবড়ে যাওয়া নেল পলিশ দেখলে যে কি অস্বস্তি লাগে। ভাবতে ভাবতে চাঁদরেই যখন নিবিষ্ট মনে নেল পলিশ খুঁটে তুলছে, তখন চেনা একটা গলার স্বর কানে এলো। ফিরে তাকিয়ে দেখে পান পাতার মতন মুখ, বোঝা বোঝা চাহনি, ফর্সা তেল তেলে ত্বকের পাপিয়া মিটিমিটি হাসছে। কি গো, কখন এলে? চাঁদরি বলল, এলাম এই একটু আগে। আর দেখো না, নেল পলিশটা কেমন ধেবড়ে গেছে যে। পাপিয়া ঠোঁট টিপে হাসছে। হাসিটার মানে বুঝতে পারল না চাঁদরেই, তবে রাগ হলো হাসির ধরনে। যেন এভাবে নেল পলিশ তোলাটা একটা কৌতুকের বিষয়। পাপিয়া বলল, জেঠির হাঁটু ব্যথা কেমন? ওই একই রকম, ওরা আসবে না? চাঁদরেই ছোট্ট করে হাসলো, বলল, বিয়েতে গিয়েছিল, বউ ভাতের ধকল আর নিতে পারবে না, বয়স হয়েছে তো। তা ঠিক, তোমার পাবলোর বউয়ের সঙ্গে আলাপ হয়েছে? বাইরের হলঘর থেকে উলুর ধ্বনি ভেসে আসছে, শঙ্খ বাজছে। পাপিয়া হলঘরের দিকে হাঁটা দিয়েছে। দরজার কাছে গিয়ে ফিরে তাকিয়ে বলল, এসো, ভাত কাপড়ের অনুষ্ঠান হচ্ছে। চাঁদরে উঠে এলো হলঘরে। 24-25 বছরের এক তরুণী হাসি মুখে দাঁড়িয়ে, সোনালি জরির পাড়ে লাল তাঁতের শাড়ি, ঘাড়ের কাছের খোপাটা ঘোমটায় ঢাকা, মেয়ের রং শ্যামলা, লম্বা রোগাটে চেহারা, চোখ দুটো মায়াবী। সামনে দাঁড়িয়ে পাবলো, সাদা চোস্ত পায়জামা আর মেরুন রঙের সিল্কের পাঞ্জাবি। এত লোকের মাঝে দাঁড়িয়ে বিড়বিড় করছে, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, সবাই হাসছে। রাঙা কাকিমা দূরে দাঁড়িয়ে মুখ টিপে হাসছেন, বোধহয় ছেলের হাল দেখে মজা পাচ্ছেন। পূর্বা চুড়ি ছনছনিয়ে পাবলোর মুখের সামনে হাত নেড়ে বলল, দা, এমন ভাবলাকান্ত হয়ে দাঁড়িয়ে রইল যে, তোর না লাভ ম্যারেজ? নতুন বউ মুখ নিচু করে হাসছে। শব্দ করে হেসে উঠল ওখানে দাঁড়িয়ে থাকা সবাই। ভাত কাপড়ের অনুষ্ঠান মিটতে চাঁদরেই হলঘর পেরিয়ে রাঙা কাকিমার ঘরে এলো। জানলা দিয়ে রোদ এসে বিছিয়ে রয়েছে আলোর চাদরের মতন। এ ঘরে ঢুকতেই নাকে এলো রজনীগন্ধার গন্ধ। ঘরের একপাশে একটা বড়সড় মুখ খোলা ব্যাগ থেকে আসছে গন্ধটা। চাঁদরে ঝুঁকে দেখলো ব্যাগ ভর্তি ফুল, নিশ্চয়ই ফুলসজ্জার জন্য। রাঙা কাকিমার ঘরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াতে মনে হলো, না না, সাজটা ঠিকই আছে। কাজলও ধেবড়ে যায়নি। কাজলটা কি আরেকবার টানবে? না থাক, যা সাজার বিকেলে সাজবে। আজ রাতটা তো এখানেই থাকছে।
সন্ধ্যের সময় নিশ্চয়ই দিদি আসবে, বলেছিল খাওয়া দাওয়া করে ও আর পিন্টু আজ বাড়ি না ফিরে মা বাবার কাছে চলে যাবে। সুশান্তদা একা ফিরবে বাড়ি, তাহলে তো ভালোই হয়। আজকের পুরো দিনটা চান্দ্রি কাটাবে হই হুল্লোড়ের মাঝে। ঘরে ঢুকলেই তো শুরু চক্রীর মতন জীবন, একই বৃত্তাকার পথে ক্রমাগত আবর্তন। নাক টেনে রজনীগন্ধার গন্ধটা নিল চান্দ্রি। গন্ধটা বড় ভালো লাগছে। বহুদূরের আবার হৃদয়ের খুব কাছের একটা চেনা অনুভূতি মনটাকে যেন টেনে নিয়ে যেতে চাইছে। গন্ধটা কি এতটাই তীব্র? চান্দ্রির প্রতিটা রোমকূপ যেন অনুভব করতে পারছিল গন্ধটাকে। গন্ধ কত কি মনে করায়! শুধুই কি গন্ধ, না এই বিয়েবাড়ির পরিবেশ? আচমকাই যেন চোখের সামনে ভেসে উঠল ছিপছিপে লম্বা চেহারার এক তরুণ। নেভি ব্লু শার্ট আর সাদা প্যান্ট পরে দাঁড়িয়ে আছে দরজার সামনে। ফর্সা পাতলা চেহারার এক তরুণী তাকিয়ে তার দিকে। ছেলেটির ডান হাত পেছনে লুকানো। এবার সে তার ডান হাত বাড়িয়ে একগোছা রজনীগন্ধা ধরল তরুণীর সামনে। তরুণী হাস্যোজ্জ্বল মুখে শুধু ভুরু নাচালো। সে কিছু বলতে যাবে, তখনই চমকে গেল গলা খাকারির শব্দে। এক প্রবীণ গুরু গম্ভীর স্বরে বললেন, কি ব্যাপার? ভীত ছেলেটি বলল, ফুল এনেছিলাম স্যার। প্রবীণ তরুণের অঙ্কের স্যার আর সে তরুণীর বাবা শ্রী অমিতাভ মিত্র। তিনি বললেন, সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু কেন? থতমত খেয়ে ছেলেটি ঢোক গিলছে। তরুণী হাসছে ঠোঁট টিপে, আজ রবীন্দ্র জয়ন্তী কি না, তাই। ফুলগুলো সে তার অঙ্কের মাস্টারমশাইয়ের হাতে তুলে সামান্য তোতলে বলল, ফুলদানি জলে রাখলে অনেকদিন টাটকা থাকবে স্যার। মেয়েটি তখন হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে পড়ল ছেলেটিকে পাশ কাটিয়ে। একতলা টানা দালান পার করে দোতলার সিঁড়ি দিয়ে উঠছে। প্রথম ল্যান্ডিং পার করে ফিরে তাকিয়ে দেখল ছেলেটি তখনও ডান হাত পেছন দিকে করে একতলার পড়ার ঘরের দিকে মুখ করে দাঁড়িয়ে। তরুণী ফিসফিস করে বলল, বেচারা। আর কি আশ্চর্য, দোতলা ওঠার ল্যান্ডিং থেকে তরুণীর ফিসফিসানি ঠিক পৌঁছলো তরুণের কানে। সে এখন তরুণীর দিকে ফিরে তাকিয়েছে, দুজনের দিকে তাকিয়ে। দিনটা 25শে বৈশাখ ছিল ঠিকই, তবে ও ফুল কবিগুরুর উদ্দেশ্যে আনা নয়, ও ফুল ছিল চান্দ্রির জন্য আনা। কারণ 25শে বৈশাখ চান্দ্রির জন্মদিন। চান্দ্রির বাবার তো মনে না থাকলেও মনে ছিল রুদ্রর, সেই লম্বা ছিপছিপে চেহারার ছেলেটার। এই ছেলেটা বড্ড বেড়েছে। সৌমাল্য, এই! সুর করে ডাকতে ডাকতে সোজা যাচ্ছে পূর্বা। ওই ডাকে চান্দ্রির চিন্তার তন্ত্রীতে টান পড়ল। চান্দ্রি কিছুটা এগিয়ে গিয়ে দেখল পূর্বা সিঁড়ি দিয়ে উঠছে, আগে আগে যাচ্ছে লাল পাঞ্জাবি পরা একটা ছেলে। এর কথা শুনেছে চান্দ্রি, পিসির মেয়ে পূর্বা এই বিয়ে বাড়িতে ওর বয়ফ্রেন্ডকে এনেছে, যা কোনোদিনও ভাবতে পারেনি চান্দ্রি। সেদিকেই তাকিয়েছিল চান্দ্রি, তখন পাপিয়া কাছে এসে বলল, সব আজকালকার ব্যাপার, বুঝলে ছোড়দি? পূর্বার তো ক্লাস 5 থেকে বয়ফ্রেন্ড। চান্দ্রি অবাক হয়ে বলল, এই ছেলেটার সঙ্গে ক্লাস 5 থেকে ভাব? পাপিয়া খিলখিল করে হাসছে, তোমার আমার জামানা নেই ছোড়দি। এখন বয়ফ্রেন্ড বদলায় মুড বদলানোর সঙ্গে সঙ্গে, বুঝলে? চলো খাবে, চলো। খাওয়া শুরু হয়েছে। পাপিয়া কাঁধে হাত রাখলো চান্দ্রির। রাঙা কাকার এই মেয়েটার অতিরিক্ত বিজ্ঞ বিজ্ঞ কথায় মাথাটা ধরে যায়। আমাদের জামানা নেই এ আবার কি কথা? তুই পাকা ছিলি বলে উচ্চ মাধ্যমিক পাশ করে বিয়ে দিয়ে দিয়েছে তোকে, তাই অল্প বয়সে দুটো বাচ্চা হয়ে গিয়ে নিজেকে গিন্নি গিন্নি ভাবিস। তা বলে চান্দ্রিকে সে দলে টানা কেন বাপু? আমাদের জামানা নেই? কি অদ্ভুত কথা রে বাবা! চান্দ্রি তো মনে হয় এই সেই দিন কলেজ পাশ করলো। চান্দ্রি নিউ মার্কেট থেকে কেনা মাল্টি কালারের রং চঙে কলেজ ব্যাগটা এখনো চোখের সামনে জল করে। ওই ব্যাগ কাঁধে ঝুলিয়ে কত বিকেলে চান্দ্রি আর রুদ্র পায়ে পা মিলিয়ে পাশাপাশি হেঁটেছে। এখনো তো স্পষ্টই লালচে রোদ, ব্যস্ত রাস্তা, শান্ত ফুটপাত। পাশে পাশে হাঁটতে হাঁটতে রুদ্রর শল পাতার বাটি এগিয়ে দেওয়ার বলা, প্রচণ্ড ঝাল কি করে খাচ্ছ? চান্দ্রির খিলখিল হাসি, বোকা ছেলেরা ঝাল খেতে পারে না। না, ঠিক তা নয়। আসল ব্যাপার হলো ঝগড়ুটে মেয়েরা ঝাল খেতে ভালোবাসে। এই, আমি ঝগড়ুটে নয়। রুদ্র, খুব খারাপ হবে কিন্তু। কি হবে? তুমি রাস্তায় বসে কাঁদতে শুরু করবে। ওকে ওকে, রিল্যাক্স, আর বলবো না। যেভাবে চোখ পাকাচ্ছ। আচ্ছা, তুমি ঝগড়ুটে নও, তুমি সুইট, হ্যাপি। কই চলো, আরে চলো চলো। চল ছোড়দি।
ব্যাচ বসে পড়লে আর বসার জায়গা হবে না, পাপিয়া ব্যস্ততায় বলল। চান্দ্রি আবার নাড়া খেলো। স্মৃতিরা কি আজ প্যারেডে নেমেছে? অবশ্য খুব পুরনো কথা কি আর, এই তো সেদিনের কথা, তাই মনে পড়ে বারবার। চান্দ্রি বলল চল। ছাদে খাবার আয়োজন, অনেকেই বসে গেছে। চান্দ্রি যেতেই চান্দ্রির দিকে হাঁ করে তাকিয়ে রইল ক্যাটারের সার্ভিস বয়গুলোর একটা। চান্দ্রির অসহ্য লাগছিল। ও যেখানে বসলো তার ঠিক কোনাকুনি বসেছে দুটো ছেলে, ফিক ফিক করে হাসছে, নিজেদের মধ্যে ফিসফিস কথা বলছে, আর মাঝে মাঝে চান্দ্রির দিকে তাকাচ্ছে। চান্দ্রির যে কি বিরক্তি লাগছে। এই এদের এক স্বভাব, যেখানে মেয়ে দেখবে অমনি ফিসফিস গুজগুজ শুরু। চান্দ্রি জীবনে ভদ্র সভ্য কাউকে আর দেখলো না যে সহবত মেনে চলবে বা মার্জিত ভঙ্গিতে এসে আলাপ করতে চাইবে। চান্দ্রি দেখেছে এমন এক শ্রেণীর লোককে যারা কথা বলতে জানে না বলে সাহস করে কথা বলতে না এসে দূরের থেকে আকার ইঙ্গিত করে নিজেদের মধ্যে হাস্য কৌতুক করবে, নইলে কিছু খুচরো ব্যক্তি যারা তাদের শূন্য ব্যক্তিত্বর পাশে নিজের ইচ্ছে মতন কাল্পনিক সংখ্যা বসিয়ে ব্যক্তিত্বের ওজন বাড়িয়ে গায়ে পড়ে আলাপ করতে আসবে। দুই অসহনীয়। চান্দ্রির মাঝে মাঝে মনে হয় এমন কোনো নির্লিপ্ত ব্যক্তিত্ব কি নেই যার সঙ্গে কথা বলার জন্য মন ছটফট করবে, শুধু তার মার্জিত গোছানো রুচিশীল ব্যক্তিত্বর জন্য। কিন্তু সে কোনো ব্যাপারে বিশেষ কৌতূহল না দেখিয়ে নেহাত সৌজন্যতার হাসিটুকু হাসবে, কথা বলবে বুঝে সুঝে, অতি সাবধানে মেপে ঝোপে, তারপর নয় আলগা একটা হাসি হেসে খুব নরমভাবে নয় প্রকাশ করলো স্বল্প কৌতূহল। এমন কাউকে দেখলে চান্দ্রি হয়তো প্রেমেই পড়ে যাবে। হয়তো নয়, এরকম একজনের প্রেমে পড়তে ইচ্ছে করে আজকাল। আজকাল না, বরাবরই চান্দ্রির পছন্দটা এরকমই ছিল। এই পূর্বাদের মতন নয়। বাব্বা কি ছিরি ওই সৌমাল্যর! কথা বলতে জানে না, ত্যাতা করছে, ভুল ভাল ইংরেজি বলছে, আবার গলায় একটা দামি ক্যামেরা ঝুলানো হয়েছে। রাবিশ। ক্যাটারের সার্ভিস বয়টি একটা বড় মাছের পিস দিল চান্দ্রির প্লেটে। চান্দ্রি ভুরু কুচকে তাকাতে সে দাঁত বের করে হেসে বলল, আর একটা দি বৌদি? কটমটিয়ে তাকিয়ে চান্দ্রি বলল, এখানে বৌদিটা কোথায় পেলে? আশ্চর্য। ছেলেটা চোখ সরু করে চান্দ্রির সিথি দেখছে। চান্দ্রির কান মাথা ঝাঝা করে উঠল। লোকটার স্পর্ধা কত! দুপুরের খাওয়া মিটতে চান্দ্রি এলো রাঙা কাকিমার ঘরটায়। ও পাশের ঘরে পুরবারা সব হইহুল্লোড় করছে, কিন্তু ওখানে যেতে ইচ্ছে করছে না। ওদের রুচির সঙ্গে মেলে না চান্দ্রির। তাছাড়া দুপুরে একটু না ঘুমোলে বিকেলে সাজলেও ক্লান্ত ক্লান্ত দেখাবে। আর এমনিতেও আজ রাঙা কাকিমার ঘরটাই টানছে বারবার। ঘরময় ঘুরতে থাকা রজনীগন্ধার গন্ধটার জন্যই হয়তো। চান্দ্রি খাটের ধার বরাবর শুলো। ভেতরের দিকে শুয়ে রয়েছে নয়না মাসি আর তার 5 মাসের নাতনিকে নিয়ে। চান্দ্রির শুতে নয়না মাসি বলল, এই তুমি চান্দ্রেই তো? চান্দ্রি হ্যাঁ সূচক মাথা নাড়ল। রাঙা কাকিমার বোন নয়না মাসি। আগে তো নয়না মাসির এ বাড়িতে খুব যাতায়াত ছিল। চান্দ্রিও আসতো তখন ঘন ঘন। চান্দ্রির আসার কারণটা অবশ্য ছিল রুদ্র। এবার আর পালবাবুদের বাড়িতে রুদ্ররা তখন ভাড়া থাকতো। নয়না মাসি বলল, তুমি তো শুনেছি চাকরি করো না? হ্যাঁ। বিয়ে করনি? আর বিয়ে। রাঙাকিমার ঘরে ঢুকতে ঢুকতে বললেন, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, সংসারের ঘানি টানতে টানতে দিন যাচ্ছে মেয়ের। বরদা তো তখন ওই ছেলের সঙ্গে বিয়ে দিতে রাজি হলেন না। বললেন, আমার বাড়িতে পড়তে এসে লুকিয়ে চুরিয়ে প্রেম, এসব আমার বাড়িতে হবে না। আসল ব্যাপার, তখন রুদ্রর চাকরি বাকরি তেমন কিছু ছিল না। প্রাইভেট টিউশন করে ছেলের দিন কাটে। বরদা ভেবেছিলেন ছোট মেয়ে আমার রূপসী, ওর জন্য ডাক্তার ইঞ্জিনিয়ার পাত্র পাবো। তা সবই অদৃষ্ট। বলতে বলতে রাঙা কাকিমা খাটের একপাশে টান হলেন, ঘুমোবার তোড়জোড় করছেন, কিন্তু ঘুমটা একেবারে চটকে গেল চান্দ্রির। এসব কথা কি না তুললেই নয়? এসব কথা তুললেই মনে পড়ে যায় কিছু তিতকুটে স্মৃতি। ভালো লাগে না তখন। বড় একটা নিঃশ্বাস পড়ল চান্দ্রির বুক বেয়ে। স্মৃতির স্তরে খোঁচা খেয়ে চোখের সামনে ভেসে উঠল চলমান কিছু ছবি। বাবার রাগে কাঁপতে কাঁপতে একতলার দালান ধরে পায়চারি করা, কিছুটা দূরে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা চান্দ্রি। রাগে গজগজ করতে করতে বাবা বলছেন, ওই রাস্কেলটার এত সাহস হয় কি করে? বাড়ি নেই, ঘর নেই, চাকরি করে না, সে চলল প্রেম করতে। শোরের বাচ্চাকে পেলে চাপকে। চান্দ্রি অস্ফুটে বলে উঠল, বাবা। বাবা ঘুরে সপাটে একটা চড় বসালেন চান্দ্রির গালে। তুই আমার মেয়ে নোস। অমিতাভ মিত্র রাগে কাঁপছেন। মা ছুটে এসে বললেন, কি বলছো কি আবোল তাবোল? এত বড় মেয়ের গায়ে কেউ হাত তোলে? ওকে চলে যেতে বলো আমার চোখের সামনে থেকে। আউট।
চান্দ্রীর হাত কাঁপছে। ভয়ে ভয়ে ফোন করলো পালবাবুদের বাড়িতে। অনেকক্ষণ ধরে ফোন বাজলো। চান্দ্রীর বুকের ভেতর ঢোল খড়তাল বাজছে। ওপাশে ফোন ধরলো পালবাবুর মেয়ে মিষ্টি। চান্দ্রী বলল, একবার রুদ্রকে ডেকে দেবে? কিছুক্ষণ পর রুদ্র এসে ফোন ধরলো। হ্যালো চান্দ্রী, তুমি আর এ বাড়িতে এসো না রুদ্র। কেন? যা শুরু হয় তা একটা সময় শেষ হয়। আমাদের সফর এখানেই শেষ। চান্দ্রী ফোন রেখে দিল। রুদ্র তবু এলো। রুদ্রকে যখন চান্দ্রীর বাবা আর রুদ্রর অঙ্কের স্যার অমিতাভ মিত্র একরকম গলা ধাক্কা দিয়ে বের করে দিচ্ছিলেন, তখন চান্দ্রী শক্ত কাঠ হয়ে দাঁড়িয়েছিল দোতলার সিঁড়ির মুখে। একটা সময় পড়ে যাচ্ছিল, তখন দিদি ধরে ফেলেছিল চান্দ্রীকে। পরে দিদি বলেছিল চান্দ্রী নাকি জ্ঞান হারিয়েছিল। হয়তো বোনের এই অবস্থা দেখে দিদি বাড়িতে কিছু বলার আর সাহস না করে দুঃসাহসী দেখিয়েছিল। বাড়ি ছেড়ে বেরিয়ে গেল সুশান্তদার সঙ্গে। বাবা তখন ঘোষণা করেছিলেন আমার বড় মেয়ে মৃত। হয়তো অমিতাভ মিত্র সম্পর্কটাকে মৃত ঘোষণা করেছিলেন। আর সব কিছু নতুন করে গড়তে গিয়ে সব ভেঙে হুড়মুড়িয়ে পড়লেন। করতেন একটা প্রাইভেট ফার্মে চাকরি, শখে শিক্ষকতা করতেন। হুট করে চাকরিতে ইস্তফা নিয়ে নিজের স্বাধীন ব্যবসা করার ঝোঁকে মাতলেন। সব টাকা ঢাললেন এক কন্ট্রাক্টরি ব্যবসায়। যাকে পার্টনার করলেন সে সব টাকা লোপাট করে বেপাত্তা হলো। অমিতাভ মিত্র তখন শূন্য হাতে নিঃস্ব এক ব্যক্তি। জমা যা টাকা ছিল তা খরচ হলো তারই চিকিৎসায়, হার্টের বাইপাস সার্জারিতে। সংসারের হাল ধরতে স্কুলের ক্লারিক্যাল জবটার জন্য অ্যাপ্লাই করলো চান্দ্রী। ভাগ্য সদয় বলে চাকরিটা হয়ে গেল, নইলেই বাজারে চাকরি পাওয়া কি মুখের কথা? তবে সে সব দুর্যোগের দিন পার করে অমিতাভ মিত্র এখন স্বস্তির জীবনই কাটাচ্ছেন। উনি এখন তার মৃত বড় মেয়েকে আবার জীবিত করে নিয়েছেন। এখন তার বড় মেয়ে জামাইয়ের সঙ্গে তাদের একমাত্র ছেলেকে নিয়ে প্রায় দিনই আসা যাওয়া করে। অমিতাভ মিত্র সবাইকে দেখে আহ্লাদিত হন। কখনো কখনো খেতে বসে হাসি হাসি মুখে বলেন, সুশান্তকে মিষ্টি দই দিলে না যে? সন্দেশটা যখন খেলো না, দইটা অন্তত খাক। এসব শুনলে বা দেখলে কেন যেন সারা শরীর জ্বলে যায় চান্দ্রীর। মনে হয় সবকটা একসঙ্গে মরুক। জানলার বাইরে ঝপ করে একসঙ্গে অনেকগুলো বাতি ঝলমলিয়ে উঠল। আবার সানাই বাজছে। এখন কেন যেন মনে হচ্ছে এ সুরে যেন বিষাদ মাখানো। কেউ কি লুকিয়ে গভীর বিষাদে কাঁদছে? না, আজ আর কান্না নয়, আজ তো হই হুল্লোড়ে মাতার দিন। চান্দ্রেই সময় নিয়ে সাজলো। আয়নার থেকে মুখ ফেরাতেই মুখোমুখি হলো পাপিয়ার। পাপিয়া মিটিমিটি হাসছে, চোখ টিপে বলল, ছর্দি, কে এসেছে রিসেপশনে জানো? কপালে ভাঁজ পড়ল চান্দ্রের। কে এসেছে? সেলিব্রিটি কেউ কি? কাকাদের চেনা জানা কোনো সেলিব্রিটি আছে বলে তো জানা নেই চান্দ্রের। তবে কে এসেছে যে পাপিয়া এমন রহস্য করে বলছে? পাবলো একবার বলেছিল ওর কোনো এক বন্ধুর ভাই নাকি ফুটবলার। সে এলো কি? অবশ্য সে এলে চান্দ্রের কাছে এত রহস্য করে বলার কি আছে? চান্দ্রে কিছু জিজ্ঞেস করার আগে পাপিয়া বলল, আরে রুদ্রদা এসেছে। রুদ্রদা? আমি থাকি ব্যাঙ্গালোরে, তাই কিছুই জানতাম না। এখন শুনছি রুদ্রদা নাকি পালবাবুদের বাড়িটা কিনে নিয়েছে। গত 6 মাস হলো এখানেই আছে। চান্দ্রীর মনে হলো ওর চোখের সামনের পৃথিবীটা দুলে গেল। কি শুনলো চান্দ্রী? রুদ্র এসেছে? ঠিক শুনলো কি? চান্দ্রী থরথর করে কাঁপছে, বুকের ভেতর ধড়াস ধড়াস করছে। নিজেকে কোনো রকম সামলে চান্দ্রী রিসেপশন হল পর্যন্ত এলো। বউ ভাতের জন্য এ বাড়ি ভাড়া করেছে রাঙা কাকা। বাড়ি থেকে হাঁটা পথের দূরত্ব। কিন্তু এ কি? রিসেপশন হলে এসে যে বুকটা ধক করে উঠল। লাল ভেলভেটের কারুকাজ করা চেয়ারে বসা পাবলোর বউ তিয়াশার সামনে দাঁড়িয়ে। ও কে? শীর্ণকায় কোল কুজো মানুষটার মাথা ভর্তি টাক। সেই টাককে বৃত্তাকারে ঘিরে ধূসর চুল তাদের অস্তিত্ব জানান দিচ্ছে। ঝুঁকে ঝুঁকে সে কথা বলছে পাবলোর সঙ্গে। কি একটা কথায় সে হাসলো, আর হাসির সঙ্গে ফুটে উঠল দাঁতের কালো ছোপ। কালো ছোপ না কালের চিহ্ন? বুকটা কেঁপে গেল চান্দ্রীর। চান্দ্রীকে বিস্ময়ে তাকিয়ে থাকতে দেখে সে কিছুটা ইতস্তত করলো। তারপর ফ্যাকাশে হেসে বলল, কি চিনতে পারছো? এটা রুদ্র। যে হাসলে চান্দ্রী একভাবে তাকিয়ে থাকতো, যার ঘন চুলে আঙুল চালাতে মন চাইতো, যার গলায় রবীন্দ্রনাথের কবিতা বারবার শুনতে ইচ্ছে করত, যাকে দূর থেকে দেখলেই মনে হতো রজনীগন্ধার আঘ্রাণে ইন্দ্রিয়ে ঝিম ধরে যাচ্ছে। এই লোকটা সেই ছেলেটা কি করে হয়? চান্দ্রী ঘামছে, মনে হচ্ছে একটু বসতে পারলে ভালো হতো। পাবলোর দিকে ফিরে রুদ্র বলল, এতদিন নিউ ইয়র্কে ছিলাম, ওখানে ফুড ট্রাকের বিজনেস করছিলাম। কলকাতায় ফিরে এলাম প্রায় 20-25 বছর পর। পাবলো বলল, এখন কি এখানে সেটেল তাহলে? রুদ্র নিশ্চিন্ত ভঙ্গিতে হ্যাঁ বলে তাকালো চান্দ্রের দিকে।
বিয়ে করেছো? পাবলো জিজ্ঞেস করলো। মাথা নেড়ে রুদ্র বলল না, কিন্তু চান্দ্রে যেন এসব কথা কিছু শুনতেই পাচ্ছিল না। মাথা ঝিমঝিম করছে, গরম লাগছে, চোখেও ঝাপসা দেখছে। ধীরে ধীরে ভাড়া করা রিসেপশন হল থেকে বাড়ি ফিরে এলো চান্দ্রেই। রাঙা কাকিমার ঘরে ঢুকে ড্রেসিং টেবিলের আয়নার সামনে এসে দাঁড়ালো। আর এই প্রথম চান্দ্রেই নিজেকে দেখে দু কদম পিছিয়ে গেল। এ কাকে দেখছে চান্দ্রেই? কোথায় সে কৃষকায় মসৃণ ত্বকের ঝাঁকড়া চুলের চপল তরুণী? এ তো এক বয়স্ক মহিলা, যার ছাতি ছড়িয়ে শরীরটাকে প্রস্থে বাড়িয়েছে। দুটো থাকে নেমে এসেছে চিবুক, চোখের তলা ফোলা। হ্যাঁ, চুলের রূপলি ঝিলিকদের গাঢ় মেহেন্দিতে বিদায় জানিয়েছে চান্দ্রেই নিজে হাতেই। কিন্তু তাতে কি? তাতেও কি কখনো ধরা পড়েছে আজকের চান্দ্রেই? চান্দ্রেই কি হিসেব রাখতে ভুলে গিয়েছিল যে 47টা বসন্ত পার করা হয়ে গেছে? সেই তরুণীর যে হাসিতে ঝলমল আবেগে টলমল হয়ে কাঁধে লম্বা ব্যাগ ঝুলিয়ে ফুটপাত ধরে হাঁটতো এক তরুণের পাশে পাশে, রুদ্রকে ধরিয়ে দিল হিসেবের গরমিল। সময়ের রূপ ধরে সামনে এসে দাঁড়ালো রুদ্র আর জানান দিয়ে গেল সময় এগিয়ে গেছে, কিন্তু চান্দ্রি এগোতে পারেনি এতটুকু। চান্দ্রির কান্না পাচ্ছিল, সানাই বাজছে। রাঙা কাকিমার ড্রেসিং টেবিলের উপর রাখা ফুলদানি ভর্তি রজনীগন্ধা, কিন্তু চান্দ্রেই যে তার এতটুকুও গন্ধ পাচ্ছে না। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।